এসএসসির অবস্থান কি? বুধবারের মধ্যে তা হাইকোর্টে জানাতে হবে। ওএমআর নিয়ে এসএসসির কি অবস্থান বুধবারের মধ্যে জানাতে হবে। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কি হলো হাইকোর্টে? এসএসসি 26 চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে 3 এপ্রিল রায় দিয়েছে। সেই রায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছে, বাকি রায়কে বহাল রেখেছে বা অক্ষত রেখেছে। সেই সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখেই বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছে, বাকি রায়ের অংশ অক্ষত রয়েছে, ইনট্যাক্ট রয়েছে, তাহলে সেই রায় সুপ্রিম কোর্টের রায়ের সমান। তাহলে কেন যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছিল তার 3 নম্বর প্যারাগ্রাফ, যেটা এসএসসির উদ্দেশ্যে ডিরেকশন ছিল যে সিবিআই যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে সমস্ত ওএমআর এর কপি রয়েছে, এই সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে 3 হার্ড ডিস্ক থেকে সমস্ত ওএমআর গ্রুপ বি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 4 নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর কেন এসএসসি এখনো প্রকাশ করলো না? এই প্রশ্নের কি সদুত্তর আছে এসএসসি? কারণ স্পষ্টভাবে বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে এসএসসি স্ট্যান্ড নিয়েছে তাতে আদালত অবমাননার স্বামী। এসএসসি এই স্ট্যান্ডে এগোচ্ছে। এক্ষেত্রে এসএসসির আইনজীবী ডক্টর সুতনু পাত্র তিনি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন এবং সেই সময় আদালত মঞ্জুর করেছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, বা নির্দিষ্ট করে বললে 2 দিন সময় দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে এসএসসি কে অবস্থান জানাতে হবে কেন হাইকোর্টের রায় যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, অর্থাৎ সিবিআই এর উদ্ধার করা 3টে হার্ড ডিস্কের মধ্যে 4 নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর এখনো কেন প্রকাশ করা হয়নি। এছাড়া রাজ্যের উদ্দেশ্যে যে রায় ছিল, রায়ের 3টে পাশে যেটা বলা ছিল, মূল যে জায়গাটা বিবেচ্য বিচারপতি জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের বিচারপতি বসাক জানিয়েছেন, এক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের রায় যারা চিহ্নিত হয়ে গিয়েছিল অযোগ্য হিসেবে তাদের বেতন বন্ধ করা এবং তাদের বেতন পুনরুদ্ধার করা, সেই প্রক্রিয়া কতদূর কি এসেছেন বা হয়েছে সেটা রাজ্যকে জানাতে হবে বুধবারের মধ্যে। আর একটা উল্লেখযোগ্য অগ্রগতি, হাইকোর্টের রায় যা সুপ্রিম কোর্টে বহাল রেখেছে টাচ করেনি, অর্থাৎ সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি ওই 22 এপ্রিল 2024 3 মাসের পর, অর্থাৎ মে, জুন, জুলাই মাসের মধ্যে সিবিআই আদালতে নির্দিষ্ট করে রিপোর্ট দিয়ে জানানোর কথা, সেই রিপোর্ট আজ পর্যন্ত সিবিআই দেয়নি বলে আদালতে জানিয়ে নিয়েছে, স্বীকার করে নিয়েছে সিবিআই তরফের আইনজীবীরা। বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন এক্ষেত্রে সামগ্রিক তদন্তের কি অগ্রগতি ঘটেছে তার কিছুটা সিনপসিস হলো বুধবারের মধ্যে সিবিআইকে হাইকোর্টকে অবগত করতে হবে। ধন্যবাদ। সুপ্রিম কোর্ট থেকে, নয়াদিল্লি থেকে খবর আসছে মুর্শিদাবাদ নিয়ে 355 যে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। কি হলো সওয়াল জবাব, কি বা নির্দেশ জানবো। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, অথবা দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই সওয়াল জবাব। তার কারণ মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা যেটি দেবদত্ত মাজিদ নামে এক ব্যক্তি তিনি করেছিলেন সর্বোচ্চ আদালতে। সেখানে তার মূল মামলাটি ছিল যে প্রধান বিচারপতির প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির মাধ্যমে তদন্ত করা হোক এই মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা রয়েছে তা নিয়ে। আজকে তার আইনজীবী আরো 2টি অংশ তারা অ্যাডিশন করতে চান এবং সেখানে তারা উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করা হোক এবং পাশাপাশি মুর্শিদাবাদের যে সমস্ত আক্রান্ত এলাকা রয়েছে সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত। আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসির এজলাসে এই মামলা মেনশন করেন দেবদত্ত মাজিদের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন এবং তার পরিপ্রেক্ষিতেই সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তাদের অবজারভেশন যে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আইনসভার যে এখতিয়ার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করছে। ফলে রাষ্ট্রপতিকে 355 ধারা জারির ক্ষেত্রে কোনো রকম নির্দেশ দিতে রাজি নয় সর্বোচ্চ আদালত এবং সেই পরিপ্রেক্ষিতেই এই যে মেনশন করা হয়েছিল সেই মেনশনকে খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মামলাটি, অর্থাৎ
প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির নেতৃত্বে তদন্ত হোক, সেই মামলার শুনানি আগামীকালের জন্য ধার্য রয়েছে। এবং আজকেও কিন্তু অপর একটি মামলা রয়েছে যেখানে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তদন্ত হোক এবং রাজ্যের তরফ থেকে আইনসভার আইন শৃঙ্খলার রিপোর্ট চাওয়া হোক। সেই মামলাটির বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে তালিকাভুক্ত রয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যে সেই মামলা খবরও আমরা আসবো। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর, 355 জন্য যে আবেদন মুর্শিদাবাদ নিয়ে 355 এই আবেদন সুপ্রিম কোর্টে খারিজ। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্ট থেকে এবার গুরুত্বপূর্ণ খবর। হাইকোর্ট চত্বর থেকে সরকারি প্রকল্প কি বিভাজনের দেখা হয়, বিভাজন দেখা হয়, মানে আমরা ওরা করে হয়, এরকম অভিযোগ কিন্তু উঠছে এগরা থেকে। মেয়ে ক্লাস 12 পাস করে গেছে কিন্তু কন্যাশ্রী মিলছে না। কেন কন্যাশ্রীর টাকা মিলছে না? না অভিযোগ উঠছে মেয়েটির পরিবার বিজেপি করে বলে নাকি কন্যাশ্রী প্রকল্পের আওতায় তাকে রাখা হয়নি। শোনাবো কি অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন পঙ্কজ, সরাসরি পঙ্কজ। দেখো, তার স্কুল রয়েছে পানিপাল মুক্তিযোদ্ধা বিদ্যালয়, একজন ছাত্রী রয়েছে, তার স্কুল ছাত্রী রয়েছে, তার কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ পড়েছে। কারণ যেখানে অভিযোগ করছে যে ওই কন্যাশ্রী তালিকায় যে মেয়ে ছাত্রী রয়েছে তিনি নাকি বিবাহিত। তার কন্যাশ্রী যে পোর্টাল রয়েছে তার K2 ফর্ম থেকে তার নাম বাদ পড়েছে বিবাহিত বলে। সেক্ষেত্রে যে এই মুক্তেশ্বর বিদ্যালয়ে যেখানে তৃণমূলের যে বিধায়ক রয়েছে তরুণ মাইতি নামে কিন্তু বিস্তর অভিযোগ করছে এবং যে পরিবার কন্যাশ্রী পাচ্ছেন না যে মেয়ে, তার পরিবার পক্ষ থেকে কিন্তু উচ্চ আদালত, কলকাতার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তবে এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যেখানে তারা অভিযোগ করছে বিভাজন, অর্থাৎ তারা নাকি বিজেপি করে বলে এমনটাই দাবি করছে স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে কিন্তু যথেষ্ট রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এই কন্যাশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য এই পরিবার কিন্তু কলকাতার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ পঙ্কজ। যিনি কন্যাশ্রী যার পাওয়ার কথা তিনি পাচ্ছেন না, তার বক্তব্য শুনবো, তার পরিবারের বক্তব্য শুনবো, তারপর শুনবো বিধায়ক কি বলছেন। আমি K2 থেকে বঞ্চিত, পানিপাল মুক্তেশ্বর হাই স্কুল থেকে 24 সাল পাস করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি, K1 পেয়ে এসেছিলাম এবং K2 পাইনি। স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেনি, তাই সেখানে ম্যারিট দেখানো হয়েছে এবং এই 25,000 টাকা আমি বঞ্চিত হয়েছি। এবং স্কুল পানিপাল মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন, মানে আমি এটার সুরাহা পেতে চাইছি যাতে আমিও এই টাকাটা পাই। সেটার জন্য আমার পড়াশোনার কাজে লাগবে। এবং ব্লকে গিয়ে একটু খবর নিলাম যে ব্যাপারটা কি, যে আমার মেয়েকে ম্যারিট দেখানো হয়েছে দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন। তখন বললেন যে ঠিক আছে সেটা আমরা দেখছি। এই দেখছি বলে আজকে আমাকে অনেক দিন ঘুরিয়েছে। তারপরে আমি ডিএম অফিসে যাই, বিকাশ ভবনেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের। তো আমার তো একটা ইচ্ছা ছিল যে মেয়েকে পড়াশোনা করানোর, মেয়ে যেহেতু একটা ডিএলএড কোর্স করছে, তো আমি মেয়েকে এখন কি করে পড়াবো। উনি এগরার বিধায়ক, আমাদেরও বিধায়ক ইনি, তো উনি পারলে চেষ্টা করলে হয়তো আমার মেয়ের এই সমস্যাটাকে উনি তাড়াতাড়ি সম্ভব তিনি হয়তো সমাধানটা করে দিতে পারতেন, কিন্তু তিনি ততটা গায়ে পিঠে দেননি। ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন, এরোনিয়াস, তিনিও সেটা স্বীকার করেছেন। আমরা যাতে ও K2 ফর্মটা ফিল আপ করতে পারে তার জন্য আমরা একটা চিঠিও লিখেছিলাম যে এটা ভুলভাবে হয়ে গেছে, এটা যদি কোনোভাবে তাকে দেওয়া যায়। আমরা কম্পিউটারে বসে চেষ্টাও করেছিলাম কিন্তু সাবমিট করতে পারিনি। তো তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন, আদালত যদি ভার্ডিক্ট দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে। তারা না পাক এটা আমরা চাইছি না। কিন্তু এ ভুল নাকি ইচ্ছাকৃত? বিজেপির দাবি যে ওই পরিবার বিজেপি বা ভারতীয় জনতা পার্টির সমর্থক বলেই নাকি তার মেয়েকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় রাখা হয়নি। যে ভুলটা হয়েছে সে ভুলটাকেও মেনে নেওয়া যায় না, কারণ ও আনম্যারিড, সেটা আমরা জানি। তাকে ম্যারিড করে ওটা ভুল স্কুলই করেছে। কন্যাশ্রী পোর্টালটা নিশ্চয়ই প্রধান শিক্ষক এখানকার বিধায়ক তরুণ কুমার মাইতির হাতেই রয়েছে ওটা। তো ওটা চাইলে ওটাই হেডস্যার করতে পারতেন, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি। যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত এবং
মানে জেনে শুনেই যেন যে তারা না পেতে পারে সেই জন্য একে বঞ্চিত করা হয়েছে। এটা যদি তৃণমূলের কেউ হতো তাহলে হয়তো এতটা হ্যারাসমেন্ট ওদেরকে হতো না।